জমিদার শব্দটা শুনলেই কেমন যেন দুটো ছবি চোখের সামনে চলে আসে, তাই না? একদিকে ভাবুন, সেই বিশাল হাতির ওপর বসা ঝাড়বাতির আলোয় নাচ গানের আসর, আর তার ঠিক নিচেই গরিব কৃষকদের ওপর চলছে সীমাহীন অত্যাচার। আবার দেখুন, ঠিক উল্টো একটা ছবিও কিন্তু আছে, যেখানে এই জমিদাররা স্কুল কলেজ বানাচ্ছেন, শিল্পকে বাঁচিয়ে রাখছেন, এলাকার মানুষের সব ভালো মন্দের খেয়াল রাখছেন। তো সত্যিটা কোনটা? তারা কি শোষক ছিলেন নাকি পৃষ্ঠপোষক? এই যে দুটো ভিন্ন ছবি, এর পেছনের আসল গল্পটা কি? চলুন আজ আমরা একসঙ্গেই সেই সত্যটা খুঁজে বের করি। প্রশ্নটা তাই খুব সোজাসাপটা। জমিদারদের আমরা ঠিক কোন চোখে দেখব? তারা কি কেবলই ব্রিটিশদের বানানো একটা শোষক শ্রেণী, যারা সাধারণ মানুষের রক্ত চুষে নিজেদের আখের গুছিয়ে নিয়েছিল? নাকি এই পরিচয়ের আড়ালে তাদের আরও অনেক বড় কোনো ভূমিকা ছিল? এই জটিল ধাঁধার উত্তরটাই আমরা আজ একসাথে খুঁজব। চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, মানে শব্দটা দিয়েই। জমিদার, এটা কিন্তু একটা ফার্সি শব্দ। জমিনের অর্থ হল ভূমি, আর দার মানে রক্ষক। তার মানে শব্দটার আক্ষরিক অর্থ যদি আমরা দেখি, তাহলে দাঁড়ায় ভূমির রক্ষক। কিন্তু আসল প্রশ্নটা হলো, ইতিহাসও কি তারা রক্ষকের ভূমিকায় পালন করতে পেরেছিলেন, নাকি শেষ পর্যন্ত ভক্ষক হয়ে উঠেছিলেন? জমিদারদের নিয়ে আমাদের মনে যে ধারণাটা গেঁথে আছে, তার একটা বড় অংশ জুড়েই রয়েছে শোষণের এক নির্মম ইতিহাস। চলুন প্রথমে আমরা তাদের সে অন্ধকার দিকটাই একটু দেখি, যা সাধারণ প্রজাদের কাছে তাদের রীতিমতো মূর্তিমান আতঙ্ক করে তুলেছিল। এই পুরো গল্পের শুরুটা কিন্তু ব্রিটিশদের হাত ধরেই। ১৭৭০ সাল, সেই ভয়ঙ্কর দুর্ভিক্ষ, যা আমরা ৭৬-এর মন্বন্তর নামে চিনি, বাংলার প্রায় ১/৩ মানুষের জীবন কেড়ে নিয়েছিল। এরকম একটা বিপর্যস্ত অর্থনীতি থেকে একটা নির্দিষ্ট অঙ্কের রাজস্ব আদায় করতে ব্রিটিশরা তখন মরিয়া। এর সমাধান হিসাবেই গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে চালু করলেন চিরস্থায়ী বন্দোবস্ত। আর এই একটা আইন বাংলার হাজার বছরের পুরনো ভূমি ব্যবস্থাকে একেবারে আমূল বদলে দিয়েছিল। আচ্ছা, এই যে নতুন সিস্টেমটা হলো, এতে কৃষকদের ঠিক কি দিতে হতো জানেন? তাদের ফলানো ফসলের, শুনলে অবাক হবেন, প্রায় ৪৫%। একবার ভাবুন তো, নিজের মাথার ঘাম পায়ে ফেলে যে ফসল ফলানো হলো, তার প্রায় অর্ধেকটাই চলে যাচ্ছে জমিদারের হাতে শুধু খাজনা হিসেবে। কিন্তু সবচেয়ে অবাক করা তথ্যটা সম্ভবত এটা: কৃষকদের কাছ থেকে আদায় করা এই বিপুল পরিমাণ খাজনার প্রায় ৯০%ই জমিদারদের জমা দিতে হতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোষাগারে। আর নির্দিষ্ট তারিখে যদি খাজনা জমা দিতে না পারতেন, তাহলে সাথে সাথে জমিদারি নিলামে উঠত। এই যে একটা সাংঘাতিক চাপ, এটাই জমিদারদের অনেক সময় কৃষকদের উপর অমানবিক হতে বাধ্য করেছিল। এই একটা বাক্যই হয়তো পুরো পরিস্থিতিটা বোঝার জন্য যথেষ্ট। সূত্রগুলো আমাদের এটাই বলছে যে এই নীতির ফলে বাংলার যে একটা স্বনির্ভর গ্রামীণ অর্থনীতি ছিল, তা পুরোপুরি ভেঙে পড়েছিল। কৃষকরা ঋণের এমন এক জালে জড়িয়ে পড়তেন যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরেও সেই দেনা তারা শোধ করতে পারতেন না। এর ফল যা হওয়ার ছিল, ঠিক তাই হয়েছিল। যারা এতদিন ধরে নিজেদের জমির মালিক ছিলেন, তারা হঠাৎ করেই সেই জমিতেই প্রজা বা ভাগচাষী হয়ে গেলেন। অনেক জমিদার তো আবার জমিদারি ছেড়ে ছুড়ে দিয়ে কলকাতায় বাবু হয়ে বিলাসবহুল জীবনযাপন শুরু করলেন। আর তাদের পাঠানো নায়েব গোমস্তাদের অত্যাচার, সে তো কৃষকদের জীবনকে আস্ত একটা নরকে পরিণত করেছিল। এর সাথে সাথে ব্রিটিশদের নীতির কারণে বাংলার বিশ্ববিখ্যাত কুটির শিল্প, যেমন ধরুন মসলিন, সেটাও পুরোপুরি ধ্বংস হয়ে গেল। তাহলে কি আমরা জমিদারদের এক কথায় শোষক বা খলনায়ক বলে দাগিয়ে দেব? তাদের পরিচয় কি শুধু এই অত্যাচারের গল্পের মধ্যেই আটকে থাকবে, নাকি মুদ্রার অন্য একটা পিঠও আছে? এইবার চলুন গল্পের অন্য দিকে যাওয়া যাক, এমন একটা দিকে যা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। এখানে জমিদাররা শোষক নন, বরং সমাজ সংস্কারক, শিক্ষানুরাগী এবং সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে সামনে আসছেন। ইতিহাসবিদ সুকুমার বড়াইয়ের এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি বলতে চেয়েছেন যে জমিদারদের অনেক ভালো কাজ থাকা সত্ত্বেও ইতিহাসের পাতায় সেগুলো তেমনভাবে জায়গা পায়নি। তাদের এই শোষকের পরিচয়ের আড়ালে ইতিবাচক দিকগুলো প্রায় ঢাকা পড়ে গেছে। ১৯ শতকে বাংলায় যে ভদ্রলোক শ্রেণী বা শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হয়েছিল, তার নেতৃত্বে ছিলেন এই জমিদারদেরই অনেকে। শিক্ষা, সাহিত্য, সঙ্গীত, নাটক, এই সব কিছুর বিকাশে তাদের যে কী পরিমাণ অবদান ছিল, তা বলে শেষ করা যাবে না। বলা যায়, তারাই ছিলেন বাংলার নবজাগরণের অন্যতম কাণ্ডারি। এই ধরনের কাজের তো অসংখ্য উদাহরণ আছে। তার মধ্যে একটা আপনাদের সামনে তুলে ধরছি, উত্তর দিনাজপুরের চূড়ামন এস্টেট। সেখানকার জমিদাররা কিন্তু শুধু খাজনা আদায় করেননি, তারা এলাকায় চিকিৎসালয় বানিয়েছেন, ছেলেদের স্কুল করেছেন, এমনকি মেয়েদের জন্য আধুনিক স্কুল তৈরি করেছেন, স্থানীয়দের বিনোদনের জন্য নাটকের দল গড়েছেন, মন্দির বানানোর জন্য জমিও দিয়েছেন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, তারা পাঞ্জাবের স্বর্ণ মন্দিরেও আর্থিক সাহায্য পাঠিয়েছিলেন। এটা তাদের সামাজিক এবং অসাম্প্রদায়িক চেতনার এক অসাধারণ নিদর্শন।
তাহলে আমরা একই মুদ্রার দুটো একেবারে ভিন্ন পিঠ দেখলাম, একদিকে নির্মম শোষণ আর অন্যদিকে উদার পৃষ্ঠপোষকতা। এখন সময় হয়েছে এই দুই বিপরীতমুখী সত্যকে এক জায়গায় এনে পুরো ছবিটা বোঝার চেষ্টা করার। তার মানে ব্যাপারটা আসলে দাঁড়াচ্ছে অনেকটা এরকম যে জমিদারদের চরিত্রটা মোটেও সাদাকালো ছিল না, ভীষণ জটিল, বলা যায় একটা দ্বৈত সত্তা। মানে তারা একই সঙ্গে দুটো আলাদা ভূমিকা পালন করতেন। একদিকে দেখুন, ব্রিটিশ সরকারের জন্য তারা খাজনা আদায়কারী এজেন্ট, আর সেই সূত্রে প্রজাদের চোখে তারা শোষক। আবার অন্যদিকে নিজের এলাকার মানুষের কাছে তারাই কিন্তু দাতা, তারাই সংস্কৃতি রক্ষক, তারাই সম্প্রদায়ের নেতা। ভাবা যায়, একই মানুষ একদিকে ভিলেন আবার অন্যদিকে হিরো। ব্রিটিশরা ভারত ছাড়ার সাথে সাথেই এই ব্যবস্থারও বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল। ১৯৪৭-এ দেশভাগের পর ১৯৫১ সালের প্রজাসত্ব আইনের মাধ্যমে প্রায় ২০০ বছরের পুরনো এই জমিদারি প্রথার আনুষ্ঠানিকভাবে ইতি টানা হয়। জমির মালিকানা শেষ পর্যন্ত ফিরে আসে কৃষকের হাতে। আর এভাবেই বাংলার সমাজ আর অর্থনীতিতে এক নতুন যুগের সূচনা হয়। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই, জমিদারদের কি আমরা আজকের দিনের নৈতিকতার মানদণ্ডে বিচার করব, নাকি তাদের সময় ঔপনিবেশিক ব্যবস্থার চাপ এবং তাদের সামাজিক দায়িত্ব এই সব কিছুর প্রেক্ষাপটে রেখে তাদের মূল্যায়ন করব? ইতিহাস কি সত্যি সাদা আর কালোতে বিভক্ত, নাকি এর প্রায় পুরোটাই আসলে ধূসর? উত্তরটা আপনারাই ভাবুন।